ক্লাস 11 সেমিস্টার 2 মডেল কোশ্চেন পেপার 2 নম্বরের আলোচনা শুরু করছি। 2 ঘন্টার জন্য পরীক্ষা, ফুল মার্কস 40 নম্বর। গ বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ করে 3টা বিভাগ দেওয়া আছে। 3টে বিভাগে প্রত্যেকটাতেই অথবা দিয়ে কোশ্চেন সেট করা আছে। দেখবে তোমাদের উপকারে লাগতে পারে। প্রথমে যে কোশ্চেনটা আছে, জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে দুটি পার্থক্য লিখো। জাতীয় আইন হলো রাষ্ট্রের আভ্যন্তরীণ একটি আইন, যেখানে ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক নির্ধারণের জন্য এই আইন প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক যে আইনটা, সেই আইনটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করার জন্য প্রণয়ন করা হয়ে থাকে। এটা গেল তোমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আছে, আন্তর্জাতিক আইনের পেছনে সার্বভৌম ক্ষমতার স্বীকৃতি ও সমর্থন রয়েছে, কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক আইনের পেছনে কোন রকম কোনো সার্বভৌম শক্তির সমর্থন নেই। তাই তোমার হচ্ছে আন্তর্জাতিক আইনকে কোন রাষ্ট্র মেনে চলতে বাধ্য নয়। এইভাবে তোমার 2টা পয়েন্ট পরপর লিখবে, কোনো ছক করে নয়, পরপর লিখবে। অথবা দিয়ে দেওয়া আছে, আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি বৈসাদৃশ্য লেখো। মানে বৈসাদৃশ্য মানে এটা হচ্ছে তোমার পার্থক্য। আইন সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা এই আইনটাকে প্রয়োগ করা হয়ে থাকে। অন্যদিকে নৈতিক যে বিধিটা, সেটা সুস্পষ্ট বা সুনির্দিষ্ট নয়। 2 এর পয়েন্টে লিখবে, নাগরিকগণ আইন মেনে চলতে বাধ্য, কিন্তু অন্যদিকে নৈতিক বিধি যেটা আছে সেটা ব্যক্তি বা নাগরিক মেনে চলতে বাধ্য নয়। যদি নৈতিক বিধিগত দিক থেকে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয়, তাকে রাষ্ট্র শাস্তি দিতে পারে না। এটা গেল তোমার হচ্ছে আইন এবং নৈতিক বিধির মধ্যে দুটি বৈসাদৃশ্য বা পার্থক্য। 2 দেওয়া আছে, রেনার মতে জাতি কি? রেনার মতে জাতি বলতে এখানে একটা রেনা উক্তি করেছিলেন যে বংশগত কিংবা ভাষাগত উপাদানই নয়, বরং ভাবগত ঐক্যই জাতির সৃষ্টি করেছে। এই যে উক্তিটা, এই উক্তিটা দিয়েও তোমার কোশ্চেন হতে পারে। মানে রেনার মতে জাতি কি, আর এই যে কথা বললাম যে বংশগত বা ভাষাগত ঐক্যই নয়, বরং হচ্ছে ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে, এই কথাটা দিয়েও বা এই লাইনটা দিয়েও তোমার কোশ্চেন হতে পারে। রেনার মতে জাতিটা কি, এই যে কোশ্চেনটা আলোচনা আমরা করব, এটা হলো তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের নেশান কি, সেইখান থেকে এটা ভাবা অনুবাদ করে দেওয়া হয়েছে। এই যে অতীত স্মৃতি এবং অতীত স্মৃতিকে নিয়ে বর্তমানে চলা, এই বিষয়গুলোকেই তোমার একত্রিত করা হয়েছে রেনার জাতির মধ্যে। এবং সেই স্মৃতি সম্পদ নিয়ে একসঙ্গে বসবাস করার যে মানসিকতা, সেখান থেকেই জাতির উদ্ভব হয়েছে বলে রেনা মনে করেন। তারপর দেওয়া আছে, অথবা তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ উদ্ভবের কারণ সম্পর্কে আলোচনা করো। এই যে তৃতীয় বিশ্বের দেশ, যেমন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, এইসব দেশগুলো বহুকাল যাবৎ ঔপনিবেশিক শাসন এবং সাম্রাজ্যবাদের অধীনে ছিল। সেইখান থেকে তারা মুক্তি পেতে চায়। সেই মুক্তি পাওয়ার জন্য ওইসব দেশগুলোতে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল। এই মূলত হচ্ছে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তোমার এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে জাতীয়তাবাদের উদ্ভব হয়। তৃতীয় বিশ্বের দেশ বলতে তোমার এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা দেশগুলোকে বোঝায়। এই সংক্রান্ত আলোচনা, তৃতীয় বিশ্বের দেশ কাকে বলে এবং জাতীয়তাবাদের উদ্ভব তৃতীয় বিশ্বের দেশগুলোতে, সেই সম্পর্কে আলোচনা আমাদের রয়েছে, দেখতে পারো। 3 দাগে আছে, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝো? আমরা জানি গণতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র বলতে দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং দেশের যে সরকার পরিচালনার গত দিক থেকে জটিলতা, এইসব কারণে জনগণার নিজেরা সরকারি কার্য পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করতে পারছে না। তারা কি করে? তারা কিছু জনপ্রতিনিধি নির্বাচিত করে, সেই নির্বাচিত প্রতিনিধিরাই শাসন কার্যটাকে পরিচালনা করে। এই জন্য এখানে প্রতিনিধিত্বমূলক কথাটা বলা হয়েছে। মানে পরোক্ষ গণতন্ত্রকে আবার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়ে থাকে। তারপরে তোমার অথবাতে দেওয়া আছে, গণভোট সম্পর্কে আলোচনা করো। গণভোট হচ্ছে এমন একটা বিষয় যেখানে আইনসভায় কোনো খসড়া বিল আইনে পরিণত হওয়ার আগে জনগণের কাছে সম্মতির জন্য প্রেস করা হয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে তোমার বলা হবে গণভোট। এই গণভোট আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাধ্যতামূলক গণভোট, আর একটা হচ্ছে তোমার ঐচ্ছিক গণভোট। যার দেখা গেছে মৌলিক কর্তব্য কাকে বলে। কর্তব্য বানানটা ভুল আছে, দেখবে। কর্তব্য জিনিসটা হচ্ছে যেগুলো পালন না করলে রাষ্ট্র শাস্তি দিতে পারে না,
সেই সব বিষয়গুলো কিছু ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। ভারতীয় সংবিধানের 4th অধ্যায় আছে, সেই 4th অধ্যায় তোমার প্রথম 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। প্রথম তোমার ছিল 10টি মৌলিক কর্তব্য, পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরেকটি মৌলিক কর্তব্য যোগ করা হয়। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা তোমার হচ্ছে 11টি। পরে কোয়েশ্চেন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলতে কি বোঝো? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি হচ্ছে এমন একটা বিষয়, একটি ধরো একটা নির্বাচনী এলাকা বা নির্বাচনী ক্ষেত্র, সেই নির্বাচনী ক্ষেত্রে অনেক দল থেকে, অনেক পার্টি থেকে অনেকগুলো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচনে অংশগ্রহণ করার পর যে পার্টি বা যে দলের প্রতিনিধি সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাবে তাকে আমরা নির্বাচিত বলে ঘোষণা করতে পারি। এটা হচ্ছে তোমার ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। তারপর তোমার বিভাগ খ, প্রথমে আছে জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো। এটা 4 নম্বরের জন্য কোয়েশ্চেন। একটা কথা মাথায় রাখবে, জাতীয় জনসমাজ এবং জাতি যে দুটো বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে জাতীয় জনসমাজ রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ, কিন্তু তাদের মধ্যে তখন রাজনৈতিকভাবে একটা সংগঠিত যে রূপ সেটা দেখা যায় না। অন্যদিকে যে জাতি হচ্ছে রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ এবং তারা হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত, তখন তাকে তোমার জাতি বলবে। এইভাবে তোমার হচ্ছে 2 থেকে 3টে পয়েন্ট দেবে। 4 নম্বরের জন্য ভূমিকা একটু দিতে পারো, জাতি কাকে বলে, জাতীয় জনসমাজ কাকে বলে, একটু পয়েন্ট দেওয়ার পরে এই দুটোর পার্থক্য লিখবে। 2 আছে পৌর ও রাজনৈতিক অধিকার, সংক্ষেপে আলোচনা করো। পৌর অধিকারটা কি? পৌর অধিকারটা হচ্ছে সেই সব অধিকার যেসব অধিকারগুলো ছাড়া ব্যক্তি তার সামাজিকভাবে যে জীবনযাপন সেটা করতে পারে না। এই পৌর অধিকারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, পরিবার গঠনের অধিকার, ধর্মের অধিকার, এগুলো তোমার হচ্ছে পৌর অধিকারের ভাগ। তারপরে আছে তোমার রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার বলতে ব্যক্তি যখন রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে তখন তাকে বলা হবে তোমার রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকারগুলো আবার অনেক ভাগে ভাগ করা যেতে পারে। ভোটদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকুরি লাভের অধিকার। এই যে পৌর অধিকার এবং তোমার রাজনৈতিক অধিকারের যে আলোচনা করতে বলা হয়েছে, এখানে পৌর অধিকারের কিছু ভাগ এবং রাজনৈতিক অধিকারের কিছু ভাগ সংক্ষেপে অবশ্যই লিখবে। এই সংক্রান্ত একটা আলোচনা আমাদের এখানে হয়েছে, সেখানে আলোচনা করার সময় বলেছিলাম যে পৌর অধিকারের যে ভাগ এবং রাজনৈতিক অধিকারের ভাগ কোন কোন সময় পরীক্ষাতে পড়তে পারে, ছোট করে 2-4 লাইন করে লিখবে। তারপর তোমার অধিকার দেওয়া আছে নির্দেশমূলক নীতিসমূহের তাৎপর্য আলোচনা করো। প্রথমে নির্দেশমূলক নীতি বিষয়টা কি সেটা লিখবে। তারপর তোমার হচ্ছে নির্দেশমূলক নীতির হচ্ছে যে রাজনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, সাংবিধানিক গুরুত্ব, এইসব গুরুত্বগুলো দেবে। মানে কোশ্চেনটা নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করা এখানে দেওয়া আছে, কিন্তু অনেক সময় নির্দেশমূলক নীতি সমূহের গুরুত্ব আলোচনা করো, এই কোশ্চেনটাও আমাদের আলোচনায় আলোচিত হয়েছে 4 নম্বরের জন্য। পরের কোশ্চেন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমার হচ্ছে ভারতবর্ষে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি গ্রহণ করা হয়েছিল কেন, কেন গ্রহণ করা হবে, তার কিছু কারণ থাকবে। সেই সব কারণগুলো ব্যাখ্যা করার জন্য তার যে বৈশিষ্ট্য, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করলেই হবে। প্রথম যে বৈশিষ্ট্য আছে, একক প্রার্থী নির্বাচন, ফলাফল সহজে বোঝা যায়, শক্তিশালী সরকার গঠিত হয়, নির্বাচিত প্রার্থীকে সহজে সুনিশ্চিত করা যায়, জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। এইসব কারণগুলো লিখবে। যেহেতু 4 নম্বরের জন্য তোমার হচ্ছে 2 পেজ করে লিখলেই হবে, সহজ আছে। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির যে 2 নম্বরের বিষয়টা বললাম বিভাগ কতে, সেইটা এখানে দেখবে। তারপরে আছে বিভাগ গ। বিভাগ গ এর প্রথমে আছে তোমার স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করো। এই স্বাধীনতা রক্ষা কবচ আমাদের আগের যে মডেল কোয়েশ্চেন আলোচনা হয়েছে সেখানে 2 নম্বরের জন্য পড়েছিলাম। এখানে তোমার এটা 6 নম্বরের জন্য দেওয়া আছে, স্বাধীনতা রক্ষা কবচগুলি সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা রক্ষা কবচ জিনিসটা কি, এই সম্পর্কে তোমার লং কোয়েশ্চেন আমাদের এখানে আলোচনা হয়েছে। এর যে পয়েন্টগুলি হয় সেটা হচ্ছে লিপিবদ্ধ মৌলিক অধিকার, ক্ষমতা সহনীকরণ নীতি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আইনের অনুশাসন, দায়িত্বশীল সরকার, গণভোট, গণ উদ্যোগ পদ্ধতি বা প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা সমূহ। এগুলো তোমার হচ্ছে এর পয়েন্ট হতে পারে। 6 নম্বরের জন্য অবশ্যই লিখবে ভূমিকা এবং উপসংহার। অথবাতে দেওয়া আছে জাতীয় আইনের অর্থ ও প্রকৃতি আলোচনা করো।
এই জাতীয় আইনটা কি? জাতীয় আইনটা হচ্ছে একটা রাষ্ট্রের অভ্যন্তরে যে আইন, সেই আইনটাকে তোমার বলা হয় জাতীয় আইন। এই আইনের পেছনে সার্বভৌম ক্ষমতার অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই আইনটার প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তোমার যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন তারা জাতীয় আইনটাকে কিভাবে দেখেছেন সে বিষয়ে আলোচনা করতে হবে, লিখতে হবে। তবে জাতীয় আইনের যে অর্থ প্রকৃতি যে বিশ্লেষণ করো কোশ্চেনটা, এটা জটিল অনেক কোশ্চেনটা। তবে জাতীয় আইনের যে ভাগগুলো সেগুলো তোমরা পড়তে পারো, দেখতে পারো, বা আইনের যে শ্রেণী বিভাজন আছে সেটা তোমরা পড়তে পারো। তারপরে আছে তোমার প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রধান প্রধান পার্থক্যগুলি লেখো। এখানে আলোচনা শুরুতেই বলেছিলাম পরোক্ষ গণতন্ত্র কাকে বলে। প্রত্যক্ষ গণতন্ত্র তোমার হচ্ছে যে গণতন্ত্রে জনগণরা সরকারি কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে, তাকে বলা হয় তোমার প্রত্যক্ষ গণতন্ত্র। অন্যদিকে পরোক্ষ গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় বা যেখানে জনগণ সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করতে পারে না, তারা কি করে জনপ্রতিনিধি প্রেরণ করার মাধ্যমে পরোক্ষভাবে সরকারি কাজে অংশগ্রহণ করে, তাদেরকে বলা হবে তোমার পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই দুটো গণতন্ত্রের মধ্যে পার্থক্য লিখতে হবে। পার্থক্যগুলো কি হতে পারে? যেমন হচ্ছে স্বৈরাচারিতাগত দিক থেকে পার্থক্য, কোন গণতন্ত্রে নির্বাচনে বেশি অর্থ খরচ হয়, মানে ব্যয়বহুল, জরুরি অবস্থায় কোন গণতন্ত্রটা কার্যকারী, ক্ষমতা সন্ধিকরণ নীতি কোথায় দেখা যায়, এবং উদ্ভবের কারণ। এইগুলো তোমার হচ্ছে পার্থক্য হতে পারে। পার্থক্যগুলো ছকের মাধ্যমে না লিখে পরপর লাইন করে করে লিখবে, তাতে ভালো দেখাবে এবং লেখাটাও অনেক সহজ হবে। তারপরে তোমার আছে 3 দাগে গান্ধীজি সত্যাগ্রহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি সত্যাগ্রহের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম আমাদের আগের যে মডেল কোয়েশ্চেনটা আলোচনা হয়েছে সেখানে আলোচনা করেছিলাম, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। পরে আছে অথবাতে স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। এখানে যে পয়েন্টগুলো হতে পারে, 1 নম্বরের পয়েন্ট জাতীয়তাবাদ ও জাতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার। 2 আছে জাতীয় পুনরুদ্ধার। 3 আছে জনজাগরণের বাণী। 4 আদর্শ রাষ্ট্রের স্বপ্ন। 5 ধর্মনিরপেক্ষ রাজনীতি। 6 আছে জনগণের সার্বিক উন্নয়ন। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে প্রত্যেকটাতেই স্বামীজির রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা রয়েছে। এই বিষয়ে বিশদ আলোচনা রয়েছে এখানেই, তো চাইলে দেখতে পারো। এই যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো প্রতিটা কোশ্চেন কিন্তু অথবা দিয়ে থাকবে, বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ। দেখো খ এবং গ বিভাগে 3টা করে কোশ্চেন অথবা দেওয়া আছে, দেখে প্রতিটাতেই অথবা দিয়ে দেওয়া আছে। তাহলে বিভাগ ক হচ্ছে 2 নম্বরের জন্য 5টা, বিভাগ খয়ে 4 নম্বরের জন্য 3টা, এবং বিভাগ গয়ে 6 নম্বরের জন্য 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এইভাবে তোমার যে 40 নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসবে। এইভাবে আমাদের যে মডেল কোশ্চেন যে আলোচনা, সেই মডেল কোশ্চেন আলোচনা শুরু হয়েছে, তা চলতে থাকবে। মডেল কোশ্চেন আলোচনা 17টি মডেল কোশ্চেন রয়েছে, সেটা আমাদের আলোচনা পরপর আসতে থাকবে। আলোচনাগুলো ভালো লাগলে দেখবে, শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।